নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আর আজকে আমাদের কি পড়ছি আমরা? ভূগোল, দশম শ্রেণীর, ভারতের জলসম্পদ, ওয়াটার রিসোর্স ইন ইন্ডিয়া। দেখো, ভূগোল পড়ছি, শুরু করব একটু অন্যভাবে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ফলের ধারা মেঘনা যমুনা। এরকম অনেক গোটা উপমহাদেশ জুড়েই সভ্যতা সংস্কৃতির যে উপাদানগুলো, আমাদের সাহিত্য, আমাদের সঙ্গীত, আমাদের নৃত্যকলা, আমাদের সবকিছুকে কিন্তু নদীর যে জীবনধারা প্রভাবিত করেছে। নদী শুধুমাত্র একটি প্রবহমান জলধারা নয়, ভারতসহ এই উপমহাদেশেই নদী সভ্যতার জন্মদাত্রী, এবং সারা পৃথিবীতেই যত নদীকেন্দ্রিক সভ্যতাগুলোর কথা আমরা জানি, তার সাথে সাথে ভারতের অন্তরাত্মা যেন নদী। আমরা একটু দেখে নিই। নদী ছাড়া এই দেশকে ভাবা যায় না, যে কারণে নদী মাতৃক বলা হয়। এত অসংখ্য নদী জালকের মতো সারা দেশকে ঘিরে রয়েছে। তার সঙ্গে দেখো, এই যে সুপ্রাচীন শহর বেনারস গঙ্গার তীরবর্তী, এইভাবে যদি আমরা সিন্ধু নদীর কে দেখছি, এখন সিন্ধু সভ্যতার কথা আমাদের মনে পড়বে। তার সাথে দ্রাবিড়ীয় সভ্যতা, দেখো এই আমাদের নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী বিধৌত যে পুরো দক্ষিণ ভারতের অঞ্চল, অর্থাৎ সব মিলিয়ে নদী আমাদের জীবনরেখা। ভূগোলের ভাষায় নদী আমাদের কৃষি, শিল্প, জনপদ, পরিবহন, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, এবং তার সাথে সাথে ভূপ্রকৃতিকে তো বদলায় বটেই। আমরা একবার শুরুটা বুঝে নিই। অর্থাৎ কোনো নদী, এটা দেখিনি একটু, কোনো নদী যখন বয়ে যাচ্ছে তার শুরু থেকে, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত, এটা আমরা রিভাইজ করে নিই একবার। তাহলে তার এই উৎস অঞ্চলে দেখো আরো অনেকগুলো জলধারা একসাথে মিলিত হয়ে একটা নদী তৈরি করছে। তো সেই যে জলধারাগুলো, এই জলধারাগুলোকে আমরা কি বলবো? যে এক একটা, এগুলো হচ্ছে এই প্রধান নদীর, অর্থাৎ প্রধান নদীটা কখন তৈরি হলো? এখান থেকে এসে এই যে বয়ে যাচ্ছে, এই জলধারাগুলো হচ্ছে তার উপনদী। তাহলে যে জলধারা যুক্ত হয়ে প্রধান নদীটা তৈরি করছে, অর্থাৎ এই নদীগুলো জল বয়ে আনছে, অন্যান্য জায়গা থেকে জল এনে প্রধান নদীতে মেশাচ্ছে। আর প্রধান নদী থেকে কোনো শাখা বেরিয়ে গেলে, যেমন দেখো এখানে এই যে প্রধান নদী থেকে এই একটা শাখা, এই একটা শাখা এখানে ব্রাঞ্চিং হয়েছে, অর্থাৎ মূল নদীর জল বের করে নিয়ে চলে যাচ্ছে যারা, তারা হলো এই শাখা নদী, প্রধান নদীর শাখা নদী। আর আমরা কি বলবো? যে উৎস থেকে মোহনা পর্যন্ত এই উপনদী এবং শাখা নদী বিধৌত যে অঞ্চলটা, সেই হলো নদীর অববাহিকা। তাহলে এইটুকু বুঝলে এরপরেই আমাদের পরবর্তী আলোচনাতে জানতে হবে যে তার, ধরো নদী যে এখান থেকে এদিকে বয়ে যাচ্ছে, এর ডিরেকশনটা এদিকে। এবার তুমি নিজেকে ভাবো যে তুমিও নদীর সাথে ওই দিকে মুখ করে, নদীর প্রবাহ পথের দিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার ডান হাতের দিকের যা কিছু, সেগুলো তোমার ডান তীরের উপনদী বা শাখা নদী, এবং বাম হাত দিকে বাম দিক থেকে যা কিছু আসছে, সেগুলো হলো নদীর বাম তীরের উপনদী বা শাখা নদী। ব্যাস এটুকু রিভিশন করার পর আমরা চলে যাই মূল আলোচ্য বিষয়ে। আমরা ভারতের যে নদীর বর্ণনা আমরা পড়ছি, তো তাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, কিন্তু ভৌগোলিকভাবে, অর্থাৎ তাদের উৎপত্তি অনুযায়ী আমরা কিন্তু এই দুভাবে, অর্থাৎ হিমালয়ান রিভার্স আর পেনিনসুলার রিভার্স। হিমালয়ান রিভার্সটা কি? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এরা হচ্ছে এক রকমের পূর্ববর্তী নদী, অর্থাৎ হিমালয়ের উৎপত্তির আগে থেকেই এই নদী তাদের গতিপথকে বয়ে নিয়ে চলেছিল, এবং যেমন যেমন উত্থান হয়েছে তেমন তেমনই তার সাথে সাথে এই নদী তার খাতকে কিন্তু আরেকবার করে খনন করে বা গভীর করে বা কোথাও যেভাবে যা দরকার সেটা করে অ্যাডজাস্ট করেছে। তো এরা হলো পূর্ববর্তী নদী। আর মূল তফাৎ কি? পেনিনসুলার, অর্থাৎ উপদ্বীপীয় ভারতের যে নদীগুলো, সেগুলো কি হয়েছে? যে
ভূপ্রকৃতির যে গঠন সেটা শেষ হওয়ার পর তারপরে এরা বয়েছে, অর্থাৎ এরা হচ্ছে এক রকমের অনুগামী নদী। তাহলে এই যে মূল তফাৎটা, এবং তার সাথে সাথে কি, যে যেহেতু হিমালয়ের আমরা জানি যে তার উত্থান অনেক বেশি পরের দিকে, অর্থাৎ টারসিয়ারি পিরিয়ডে, এবং যেহেতু এটা নবীন ভঙ্গিল পর্বতমালা, তার জন্য কি হয়েছে যে এই নদীগুলোর, উত্তর ভারতের নদীগুলো বা হিমালয়ান রিভার্স, তারা কিন্তু কি হয়েছে যে অনেকখানি নবীন, অর্থাৎ তাদের ইউথফুল স্টেজে আছে। তারা দক্ষিণ ভারতের নদীর থেকে অনেক বেশি তারা পরবর্তী ভৌগোলিক যুগে তাদের উৎপত্তি। এবং দেখো এই দক্ষিণ উপদ্বীপীয় ভারতের যে পেনিনসুলার রিভার্স, তারা অনেক বেশি পুরনো, যে কারণে তাদের কিন্তু যে ভ্যালি সেটা অনেক ম্যাচিওর স্টেজের রিভার তারা। তা আমরা যদি এরকম ভাবে দেখি বিষয়টা, যে দেখো এই যদি আমাদের এই যে উপদ্বীপীয় ভারত যেটা বলা হচ্ছে, এই উপদ্বীপের অংশটা, এই জায়গাটা টারসিয়ারি পিরিয়ডে যখন হিমালয়ের উত্থান হচ্ছে, যখন এদিকে হিমালয়ের উত্থান হচ্ছে, তখন কি হচ্ছিল, পুরো উপদ্বীপীয় ভারত পূর্ব দিকে হেলে যায়। এই উপত্যকা অর্থাৎ পুরো এই অঞ্চলটা, সে কারণে দেখা যাবে যে দক্ষিণ ভারতের নদীগুলো, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা সমস্ত ইস্ট ফ্লোয়িং। আবার দুটো রিফট ভ্যালি, বিন্ধ্য এবং সাতপুরা, তারা তৈরি হওয়ার পর এর মাঝখান দিয়ে নর্মদা এবং তাপ্তি নদী, তারা পশ্চিম বাহিনী হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে ভূপ্রকৃতি অনেক বেশি নিয়ন্ত্রণ করছে এই দক্ষিণ ভারতের নদীগুলোকে। এই গেল ভূতাত্ত্বিক যে ডিফারেন্স, মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স। এর ফলেই বাকিগুলো তৈরি হয়েছে। বাকিগুলো কি, যে এই কারণেই হচ্ছে খরস্রোতা, দক্ষিণ ভারতের নদীগুলো পুরো কোর্সটাই প্রায় খরস্রোতা, তারা অনেকটা ছোট। মানে উত্তর ভারতের নদীগুলো যেমন বিরাট বিরাট জায়গা, মানে অঞ্চল দিয়ে বয়ে গেছে, তাদের বিরাট উপত্যকা, তাদের নদী অববাহিকা অনেক, মানে তাদের নদীর দৈর্ঘ্য দীর্ঘ, যে কারণে তারা বড় বড় বদ্বীপ তৈরি করেছে। তাদের জল এবং পলির যে বহন সেটা অনেক বেশি। এবং উপদ্বীপীয় ভারতের নদীগুলোর কি হয়েছে, যে কোথাও কোথাও এস্টুয়ারি, আবার কোথাও কোথাও বদ্বীপ, কিন্তু সাধারণত উত্তর ভারতের সমস্ত নদীগুলোতেই প্রায় বদ্বীপের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর উত্তর ভারতের নদীগুলো কি হচ্ছে, যে শুধুমাত্র তার যে উচ্চ প্রবাহটা সেটাই খরস্রোতা, তাদের নিম্ন বা সমভূমি প্রবাহটা তেমন নয়, যে কারণে নদীগুলোর নাব্যতা বেশি, নৌ পরিবহনের সুবিধা হয়। কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলোর কি হয়, আবার বিদ্যুৎ তৈরি করাটা সুবিধা হয়, কারণ পুরো কোর্সটাই তাদের এরকম ভাবে উচ্চ গতিতে থাকে। আর যেহেতু সোর্সটাই ডিফারেন্ট, অর্থাৎ হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, যে কারণে নিত্যবহ, এবং আর কি, যে দক্ষিণ ভারতের নদীগুলো যেমন হয় বৃষ্টির জল অথবা কোনো আঞ্চলিক উৎস, যে কারণে বরফ গলা জল নয়, সে কারণে অনেকটা বছরে কিছু কিছু সময় অনিত্যবহ হয়ে যেতে পারে। তো এই হলো মূলত আমাদের উত্তর এবং দক্ষিণ ভারতীয় নদীগুলোর যে বেসিক ডিফারেন্স সেটা। এবার আমরা দেখে নিই ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথটা। গঙ্গা যেমন প্রধান নদী কেন, কারণ গঙ্গারই সবচেয়ে প্রবাহপথের সবচেয়ে বেশি অংশটা ভারতের মধ্য দিয়ে গিয়েছে, এবং অনেক সময়কে আদর্শ নদীও বলা হচ্ছে, কারণ কারণ গঙ্গার উচ্চ থেকে নিম্ন গতি, অর্থাৎ উচ্চ মধ্য নিম্ন গতি বা প্রবাহ যায় বলি, সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। উৎপত্তি কোথায়, গোমুখ, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ, এবং সেখানে কিন্তু গঙ্গা নদী গঙ্গা নয়, সে কিন্তু ভাগীরথী। এবার এই ভাগীরথীর সঙ্গে দেখো অলকানন্দা এসে মিশছে, এবং তারপর গঙ্গা নাম নিচ্ছে, দেবপ্রয়াগে গঙ্গা নাম নিচ্ছে। এবার অলকানন্দার উৎস কোথায়, অলকানন্দা শতপন্থ, বদ্রীনাথের কাছে শতপন্থ হিমবাহ থেকে, এবং তারপরে দেখো অলকানন্দার সঙ্গে এসে মিশছে ধৌলি গঙ্গা বিষ্ণুপ্রয়াগে, এবং নন্দপ্রয়াগে এসে মিশছে নন্দাকিনী, তারপরে দেখো পিন্ডার গঙ্গা এসে মিশছে, এবং কর্ণপ্রয়াগে এসে মিশছে মন্দাকিনী। তারপরে অলকানন্দা এবং দেবপ্রয়াগে ভাগীরথী একসঙ্গে হয়ে কি তৈরি হলো, গঙ্গা নাম নিয়ে ঋষিকেশ দিয়ে দেখো হরিদ্বার। এই হরিদ্বার হচ্ছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী শহর এবং সুপ্রাচীন, যেখানে গঙ্গা তার উচ্চ গতি বা উচ্চ প্রবাহকে শেষ করে পরবর্তীতে
মধ্যপ্রবাহের দিকে যাচ্ছে এবং উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড যে রাজ্য সেখান থেকে যাচ্ছে কোথায়, যে উত্তরপ্রদেশে। এই বিজনোর দিয়ে উত্তরপ্রদেশ এবং তারপর বয়ে যাচ্ছে দেখো এই প্রয়াগরাজ, এবং এখানে গঙ্গার ডান তীর থেকে যমুনা এসে মিশছে, বাম তীর থেকে রামগঙ্গা, কনৌজের কাছে এখানে বারাণসী, এবং দেখো গাজীপুর, গাজীপুরের কাছে এই গোমতী নদী এসে মিশছে এবং বালিয়াতে উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর বক্সারের কাছে ছাপড়া, সেখানে গঙ্গার এসে মিশছে এই ছাপড়ার কাছে যে ঘাগরা নদী, গঙ্গার বাম তীরের উপনদী। পাটনা শহর ছাড়িয়ে সোন, এই অমরকণ্টক থেকে এসে মিশছে সোন নদী, গণ্ডকী নদী, এইভাবে গঙ্গার ডান তীর এবং বাম তীরের উপনদীগুলো এসে মিশছে, কোশি নদী ভাগলপুরের কাছে। তারপর এই রাজমহলের কাছে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এইখান থেকেই গঙ্গার কি হচ্ছে, নিম্নগতি শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে ভাগীরথী বা হুগলি নামে, অর্থাৎ নবদ্বীপের পর থেকে এই শাখা যে দক্ষিণ দিকে গেল এটা হচ্ছে হুগলি, এবং আরেকটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করলো, এবং বাংলাদেশে এই পদ্মা নামে বঙ্গোপসাগরে পড়লো। এবং দেখো ভাগীরথী হুগলির এই অজয় এবং দামোদর এরা এসে মিশছে। পশ্চিমবঙ্গে গঙ্গার নিম্ন প্রবাহ দেখো এই দামোদর ফলতার কাছে এসে এবং তারপরে গঙ্গাসাগরে পড়ছে এই গঙ্গার যে দক্ষিণের শাখাটি। তো এরপর আমরা দেখে নিই, এবং বাংলাদেশেও যে পদ্মা নদীর শাখাটি বঙ্গোপসাগরে পড়ছে। মেঘনা নামে যমুনা নদী ওখান ব্রহ্মপুত্র এসে মিশছে এবং তারপরে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ছে। এবং এই দেখো 1,86,000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এর বিরাট অববাহিকা, এবং তার যে দীর্ঘ পথ সেটা প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ। এরপর আমরা দ্বিতীয় যে হিমালয়ান নদী সেটা আমরা দেখে নিই, সে হলো সিন্ধু। বিভিন্ন মতে যেখান থেকে ভারতের এই হিন্দুস্তান বা হিন্দ শব্দটি এসছে। সিন্ধুর উৎপত্তি হচ্ছে কোথায়, তিব্বতের মানস সরোবরের সিংকাবাব হিমবাহ থেকে, এবং তারপরে দেখো উত্তর পশ্চিমে প্রবাহিত হচ্ছে এবং এখানে ভারতে এই লাদাখ দিয়ে ভারতে প্রবেশ করছে এবং পিওকের কাছে গিলগিট নদীর কাছে একটা গর্জ তৈরি করছে, এবং এই গর্জ থেকে পুরো শার্প টার্ন নিয়ে এই হচ্ছে এই দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে যাচ্ছে। এবং এই তারপরে কি হচ্ছে, পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের এই পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে বয়ে গিয়ে কি হচ্ছে, করাচির কাছে আরব সাগরে পড়ছে। বিয়াস, রাবি, চেনাব, ঝেলাম, এর মধ্যে চেনাব হচ্ছে, বাকিগুলো চেনাবে যুক্ত হচ্ছে এবং চেনাব গিয়ে সিন্ধুর সঙ্গে যুক্ত হচ্ছে। এরপর আমরা দেখে নিচ্ছি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তৃতীয় দীর্ঘতম নদী, যারও উৎপত্তি তিব্বতের মানস সরোবরে চিময়ংদু হিমবাহ থেকে। তারপরে দেখো এই সাংপো নামে প্রায় 1625 কিলোমিটার পথ আসছে এই পূর্ব দিকে, পূর্ব বাহিনী হয়ে। এখানে নামচা বারোয়া দিয়ে ভারতে প্রবেশ করছে অরুণাচল প্রদেশে, এবং তারপর দেখো সাদিয়ার কাছে আসামে প্রবেশ করছে, এবং এই আসামে দিয়ে বেশ অনেক, আসামে এসে ব্রহ্মপুত্র নাম হচ্ছে, এবং তারপর প্রবেশ করছে বাংলাদেশে। এই বাংলাদেশে এসে ব্রহ্মপুত্র নাম নিচ্ছে যমুনা, এবং পদ্মার সঙ্গে মিশে মেঘনা নামে দক্ষিণে বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে এই যে বিশাল প্রবাহ পথ, তার মধ্যে ব্রহ্মপুত্র কিন্তু দেখো এক এক জায়গায় একই নদী বা ব্রহ্মপুত্র নদ বলবো আমরা, তো এক এক জায়গায় এক এক রকম নামকরণ। এই দক্ষিণ ভারতের নদীগুলোর দেখো দৈর্ঘ্য অনেকটা কম, কারণ যেহেতু সংকীর্ণ একটা উপদ্বীপের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই হচ্ছে নর্মদা, গোদাবরী, তাপ্তি, কৃষ্ণা, কাবেরী, এই হলো দক্ষিণ ভারতের নদীগুলো, যেগুলো কিন্তু হিমালয়ান রিভার্সের থেকে অনেক বেশি, তারা যারা আরাবিয়ান সিতে পড়ছে অর্থাৎ পশ্চিমবাহিনী নদী যারা, এবং কতগুলো নদী এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তারা পড়ছে
বঙ্গোপসাগরে, আর নর্মদা তাপ্তি তারা পড়ছে আরব সাগরে। এইভাবে আমরা পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম আমরা পশ্চিম বাহিনী নদী হিসাবে পড়ছি নর্মদাকে। নর্মদার উৎপত্তি হচ্ছে দেখো বিন্ধ্য এবং সাতপুরা, তার মাঝখানে যে রিফট ভ্যালি, দুটো স্তূপ পর্বত এবং তার মাঝখানে গ্রস্ত উপত্যকা দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা। অর্থাৎ গ্রস্ত উপত্যকা আগে তৈরি হয়েছে, তারপরে সেই যে মানে গাঠনিক যে কাঠামো তাকে অর্থাৎ স্ট্রাকচার কন্ট্রোল করে এই মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী। এবং এই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায় না অমরকণ্টক থেকে, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ এখান থেকে বয়ে যাচ্ছে। এবং কোথায় কোথায় মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, 1300 কিলোমিটার হচ্ছে এর প্রবাহ পথ, এবং অবশ্যই খাম্বাত উপসাগরে আরব সাগরে পড়ছে। এই হচ্ছে ধুঁয়াধার জলপ্রপাত, জব্বলপুরের কাছে ভেড়াঘাটে ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা তৈরি করছে। আর এরা হলো নর্মদার প্রধান কতগুলো উপনদী। আর এই হচ্ছে নর্মদার হিরান, কোলার, এই সমস্ত উপনদী। এবং তারপর আমরা এখন দেখছি যে কতগুলো মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, সর্দার সরোবর ড্যাম, এই যে ইন্দিরা গান্ধী সাগর ড্যাম, মহেশ্বর ড্যাম, এই সমস্ত বড় বড় মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টগুলো এই নর্মদার উপর হয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি তাপ্তি বা তাপি। তাপ্তি নদীও একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, একদিকে সাতপুরা আর একদিকে হচ্ছে অজন্তার রেঞ্জ। মুলতাই রিজার্ভ ফরেস্ট থেকে উৎপত্তি হচ্ছে মহাদেব পর্বতের, এবং তাপ্তি তারপরে এও অবধারিতভাবে পশ্চিম বাহিনী হচ্ছে, এবং কি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার এই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়ছে, একইভাবে খাম্বাত উপসাগরে পড়ছে। তো এই তাপ্তির যেমন দেখো একদিকে বললাম সাতপুরা রেঞ্জ এবং আরেকদিকে অজন্তা রেঞ্জ, তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাপ্তিকে কেন্দ্র করেও গড়ে উঠেছে এইগুলো উৎকল ড্যাম। এরপর আমরা পূর্ববাহিনী নদীতে চলে আসি। পূর্ববাহিনী নদীর মধ্যে প্রথমেই আসছে মহানদী। মহানদী অর্থাৎ মূলত উড়িষ্যা দিয়ে বয়ে গেছে, এবং এর উৎপত্তি হচ্ছে দেখো ছত্তিশগড়ের রায়পুর থেকে, ওখানে শিবা অঞ্চল থেকে, এবং পড়ছে বে অফ বেঙ্গলে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ওড়িশা, একদিকে ইস্টার্ন ঘাট আর একদিকে হচ্ছে এর মাঝখানে রয়েছে এই মহানদী, এবং মহানদীর প্রধান যে উপনদীগুলো সেগুলো আমরা এখানে দেখছি। এবং মহানদীর উপরই বিখ্যাত হীরাকুদ ড্যাম, এছাড়াও আরো এই রিজার্ভ ফরেস্ট, এগুলো সমস্ত রয়েছে, এবং খুব মিনারেল রিচ হচ্ছে এই মহানদীর। এরপর আমরা দেখে নিই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা প্রধান নদী গোদাবরী নদী। এই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, দক্ষিণ গঙ্গা। গোদাবরীর উৎপত্তি হচ্ছে দেখো নাসিকের কাছে ত্রম্বকেশ্বর থেকে, তারপরে এই নদী এখানে কিন্তু মোটে 80 কিলোমিটার গ্যাপ, অর্থাৎ একেবারে আরব সাগরের কাছ থেকে উৎপত্তি হচ্ছে, এবং পশ্চিম বাহিনী না হয়ে এই নদী কি করছে সম্পূর্ণ বিপরীত দিকে বয়ে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, এবং পূর্ব দিকে গিয়ে এই এতটা বিস্তীর্ণ পথ অতিক্রম করে এই 1465 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। এবং এই হলো গোদাবরীর উপনদীগুলো। তার মধ্যে এই দেখো একদিকে পূর্ব ঘাট আর একদিকে পশ্চিম ঘাট, এবং তার মাঝখানে এই হচ্ছে গোদাবরীর যে গতিপথ, তাতে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, এই সমস্তই হচ্ছে গোদাবরীর কি হচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়া। তার মধ্যে দেখো এই কালেশ্বরম প্রজেক্ট, এই পোলাভারাম প্রজেক্ট, এই ধরনের কতগুলো প্রজেক্ট গোদাবরীর মধ্যে উপরে নেওয়া হয়েছে। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীও উৎপত্তি হচ্ছে একেবারে ওই আরব সাগরের কাছাকাছি, এবং এরা হচ্ছে কৃষ্ণা নদীর বিভিন্ন উপনদীগুলো। তুঙ্গভদ্রা প্রধান উপনদী। এরপর আমরা দেখে নিচ্ছি কাবেরী।
কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কারণ কাবেরী হচ্ছে খুবই পবিত্র নদী। এবং এই কাবেরীরও প্রবাহ পথ দেখো, তার মধ্যে শিবসমুদ্রম যে জলপ্রপাত কাবেরীর তিরুচিরাপল্লীর কাছে পড়েছে। তো এতক্ষণ আমরা এই যে সারা ভারত জুড়ে উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলোর যে গতিপথের অ্যানিমেশন দেখলাম, তার থেকে আমাদের যে ধারণাটা তৈরি হলো, এবং শুরু থেকে আমরা এই ভারতের অন্তরাত্মা, পুণ্যতোয়া গঙ্গা, ভারতের যে কোনো নদী, ভারতের জীবনরেখা, সেই জীবনরেখা লাইফলাইনের আমরা কি অবস্থা করেছি সেটাও একটু দেখে নেওয়া যাক। কারণ ভূগোল পড়ছি কিন্তু এই উদ্দেশ্যেই যে শুধুমাত্র বইয়ের বিষয়গুলো তাত্ত্বিকভাবেই থেকে যাবে তা নয়, আমাদের আশেপাশে আমাদের জীবনযাত্রার মধ্যে চারিদিকে ঘটে যাওয়া ঘটনা পরম্পরাগুলোর মধ্যে, পরিবেশ পরিস্থিতিগুলোর মধ্যে কিভাবে আমরা তাকে রিলেট করতে পারি। তো নদী আমাদের জীবনযাপনকে এবং আমরা নদীকে কিভাবে প্রভাবিত করছি, কোন জায়গায় বাস্তব চিত্র দাঁড়িয়ে আছে, সেটা দেখে শুরু করা যাক। প্রথমেই দেখো, আমরা সেন্টার প্লেসে দেখতে পাচ্ছি একটা নদীর যে কি তার চারিদিকের চিত্রটা। এটা কিন্তু খুব অপরিচিত নয়, তোমরাও তোমাদের বাড়ির কাছাকাছি বড়সড় কোনো নদীর ধারে, বিশেষ করে গঙ্গার পাড়ে, এরকম দৃশ্য দেখেইছো। প্লাস্টিক, পভার্টি অ্যান্ড প্যারাডক্স। গঙ্গার যে দূষণের মাত্রা এবং তার কি করা যেতে পারে সেটা নিয়ে একটা খবর এখানে আমরা দেখছি। ওখানে কি ফ্লাড, পাঞ্জাব, বিয়াস, রাভি, এই সমস্ত নদীগুলো, এখানে কৃষ্ণা, গোদাবরী, এই নদীগুলোরও ফ্লাড ওয়ার্নিং, এবং সেখানে কি হচ্ছে যে প্রজেক্টগুলো ওপেন করে দেওয়া হচ্ছে, ড্যামগুলো খুলে দেওয়া হচ্ছে, বাঁধ খুলে দেওয়া হচ্ছে, আরো জল ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা আমরা আমাদের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এই বর্ষার পরবর্তীতে বা বর্ষা চলাকালীন বিভিন্ন নদী ক্ষেত্রে এই ড্যামগুলো থেকে জল ছাড়ার ঘটনাটা, এবং যার ফলে বন্যা পরিস্থিতিতে এটা করা হয় এবং যার পরবর্তীতে বন্যা পরিস্থিতি আরো সঙ্গীন হয়। তো এই হচ্ছে অবস্থা। এখানে আমরা কি দেখছি? ক্রাইসিস লুমস ওভার উত্তরাখণ্ড রিভার, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান ইন্টারভেনশন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং তার সাথে সঙ্গে এই নদী যে একটা ন্যাচারাল সিস্টেম, প্রকৃতির একটা ব্যবস্থা, তাকে আমরা যত বেশি ইন্টারফেয়ার করব, যত বেশি আমাদের মানুষের কার্যকলাপের প্রভাব তাকে কি করছে, যে সেই ন্যাচারাল প্রসেসকে বা ন্যাচারাল ফ্লো অফ যে চ্যানেল, সেটাকে আমরা নানাভাবে অল্টার করছি, আমরা নানাভাবে সেটাকে চেঞ্জ করে আমাদের মতো করে তাকে বাঁধার চেষ্টা করছি, আমাদের মতো করে তাকে চালানোর চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে কিন্তু এই অবধারিত এই সমস্তগুলো ফ্ল্যাশ ফ্লাড, চেঞ্জেস ভাগীরথী কোর্স, রিভার রিটার্নস টু অরিজিনাল। তো আগের যে গতিপথ ছিল সেখানে হঠাৎ করে সাডেন এই যে ফ্ল্যাশ ফ্লাড, তারপরে নদী কিন্তু চেঞ্জ করলো। এরপরে আরো কতগুলো খবর আমরা দেখে নিই। শুরুতেই যে হেডলাইনটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, ডেথ অফ এ রিভার। তো নদীর মৃত্যু কি করে হয়? অনেকটা সময় লাগে, দীর্ঘদিন ধরে একটু একটু করে এই জঞ্জাল, আবর্জনা এবং এই যে পলিউশন, সেগুলোর ফলশ্রুতিতে কি হচ্ছে যে একটা নদী একটু একটু করে তার গতিপথ, তার জলপ্রবাহ, তার স্রোত, স্রোতধারা সবকিছুই তার হারিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে হারিয়ে যাচ্ছে কি, যে তাকে কেন্দ্র করে যে ইকোসিস্টেম, তার দুদিকে যে মানুষের জীবন মানে বসতি জনপদ ছিল, সেগুলোর উপরেও, অর্থাৎ আমাদের কার্যকলাপের প্রভাব আমাদের কাছে ফেরত আসা। এই হচ্ছে মসি রিভার, কৃষ্ণার একটি উপনদী। এরপর আমরা কি দেখছি দেখো, মাইলস টু গো ফর আ ক্লিন রিভার। একটা স্বচ্ছ পরিষ্কার নদী পেতে, অর্থাৎ চারিদিকে খুঁজে বেড়ালো, সেই অবস্থায় ভারতের বেশিরভাগ নদী নেই। ডিক্লেয়ার তুরাগ ডেড। তো এখানেও একটি নদীর মৃত্যুর খবর, এখানেও একটি নদীর তাকে ডিক্লেয়ার করা মানে হতে চলেছে যে একটি মৃত নদী হিসাবে। রাইজিং টক্সিন লেভেল কোথায়? যমুনা নদীর এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো দিল্লির কাছে প্রত্যেক বিশেষ করে শীতকালে এরকম সাদা ফোমে ভর্তি হয়ে যায় যমুনা নদী। কেন হয়, কিভাবে হয়, তার কারণ আমরা কেউ কেউ জানি, বুঝি, আর বাকিরা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। কি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কি বলে ওটাকে, ওয়েস্ট ওয়াটার গুলো, তার যে কেমিক্যালস গুলো সেগুলো থাকে, সেগুলো বিক্রিয়া করে
80% অফ ইন্ডিয়ার সারফেস ওয়াটার ইজ পলিউটেড। সারফেস ওয়াটার যেটা নদীর মধ্যে দিয়ে বয়ে যায়, এছাড়াও আরো অন্যান্য খাল বিল জলাশয় তার মধ্যে, এবং এইটাই কিন্তু স্বাদু জল ফ্রেশ ওয়াটারের প্রধান উৎস। পৃথিবীতে আমাদের মানে আমরা পেতে পারি এরকম স্বাদু জলের কিন্তু পরিমাণ জাস্ট 2.5%, যার মধ্যে 1% এই অর্থাৎ সারফেস ওয়াটার হিসেবে রয়েছে। তো সেটার আমরা পুরো ভারতের যে চিত্রটা দেখছি যে 80% সোর্স কিন্তু কি হয়েছে, পলিউটেড। এবার আমরা আরো দেখে নিই নদী মা আমাদের, তো তার অবস্থা আমরা কোন জায়গায় এনেছি। এখানে আমরা দেখে নিচ্ছি, দেখো আমাদের হাওড়া ব্রিজ, অর্থাৎ এই উপরের চিত্রটা, এই হচ্ছে গঙ্গার অবস্থা। তারপরে এই হচ্ছে যমুনা, এই হচ্ছে ব্রহ্মপুত্র। প্রত্যেকটা নদীতেই কোনটা কমন, প্রচুর গার্বেজ, প্লাস্টিক, প্রচুর কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট, আর হচ্ছে ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ যেগুলো মানে সুয়ারেজ, সেগুলোর জল শহরাঞ্চল গ্রামাঞ্চল যে কোনো জায়গায় হোক তার সেখান থেকে। দেখো এই হচ্ছে মিথি নদী, এই হচ্ছে ব্যাস, নর্মদা নদী এবং সবরমতী নদী। বিশেষ করে যে সমস্ত নদীগুলো ধর্মীয়ভাবে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কি হয় এই ওই সমস্ত অর্থাৎ যে আচার আচরণ কৃষ্টি তার যে নর্মস গুলো ট্র্যাডিশন গুলো রয়েছে, সেখান থেকেও এই পলিউশনটা বেশি করে হয়। এখানে আমরা দেখছি মুথা নদীর, সেখানেও এই যমুনার মতো ফোম ফর্মেশন হয়েছে, এবং এই হচ্ছে মহানদীর অবস্থা। একটা যে ফ্রেমের মধ্যে আমরা গোলাস দেখছি এতগুলো নদীর, এবং তার মধ্যে এই সমস্ত নদীগুলোরই গতিপথ আমরা একটু আগে অ্যানিমেশনে দেখলাম। তো আমাদের এই যে অবস্থাটা, বাস্তব চিত্রটা, গ্রাউন্ড রিয়ালিটিটা, এটাই কিন্তু জানা এবং এই চোখে নদীকে দেখা, অর্থাৎ নদী শুধুই মানে সভ্যতা সংস্কৃতির ধারক বাহক, তারপর আমরা তাকে কি করলাম এবং সে কিভাবে আমাদেরকে রাখছে আর আমরা তাকে কি ফেরত দিচ্ছি, এইটা একটু দেখার বোঝার বিষয়। ভারতের অন্যতম দূষিত নদী গঙ্গা নদী। এই গঙ্গার কিছু অঞ্চল আবার অতি দূষিত। কোন কোন অঞ্চল? কানপুর থেকে বারাণসী অনেক বেশি কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্ট গুলো, বর্জ্য পদার্থ শিল্প কারখানার, সেগুলো আসছে। আর আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং, দক্ষিণেশ্বর থেকে এই হচ্ছে উলুবেড়িয়া পর্যন্ত এবং আরো একটু দক্ষিণ পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরও একটা অংশে গঙ্গার মানে অর্থাৎ ভাগীরথী হুগলি নদী মূলত, তার ট্র্যাকেরও এই পোর্শনটা হচ্ছে হাইলি পলিউটেড। এছাড়াও বাকি অংশের জলের যে মাত্রা সেও কিন্তু খুব বেশি স্বচ্ছ মাত্রায় নয়। এর কারণ কি? এবং এই যে উন্নত গঙ্গা একটি স্নানের দৃশ্য, তার কারণ আমরা এখানে দেখছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, তার মধ্যে সবচেয়ে বেশি ট্যানারি, তারপরে হচ্ছে সুগার অর্থাৎ এই ধরনের কারখানাগুলো থেকে, এছাড়া পেপার, ডাইং, হ্যাঁ, ফুড, এই কেমিক্যালস, পাওয়ার, আদার্স। এই হচ্ছে একটা চিত্র যেটা ব্যাখ্যা করছে যে কি ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। এর সাথে সাথে বিভিন্ন বড় বড় শহর নগর অঞ্চলের যে বজ্র দূষিত জল সেটা মিশছে, তার সঙ্গে সঙ্গে মানে প্রচুর প্রচুর এই আমাদের কি বলে অপরিকল্পিত হবে, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা ছাড়াই সমস্ত কিছু শেষ পর্যন্ত গিয়ে যা কিছু আমরা ফেলে দিচ্ছি শেষ পর্যন্ত গিয়ে নদীতে গিয়ে মিশছে। কারণ সেটা হচ্ছে প্রাকৃতিকভাবেই সব থেকে নিচু অঞ্চল, অর্থাৎ যে কোনো জলই বয়ে নিয়ে গিয়ে তাকে শেষ পর্যন্ত নদীতে ড্রপ করবে। তার মধ্যে গৃহস্থালির ব্যবহৃত যে কোনো কিছু, সেই বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক, তার সঙ্গে কেমিক্যালস, তার সঙ্গে বিভিন্ন অর্গানিক ওয়েস্ট। তাহলে এই হচ্ছে চিত্র। ক্লিনিং গঙ্গা, গঙ্গাকে অর্থাৎ প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ ভারতের প্রধান নদী, তাকে পরিষ্কার করা, যে নদীর জল কিনা সবসময় সবচেয়ে বেশি বিশুদ্ধ, পরিশুদ্ধ।
কারণ ব্যাকটেরিওফাজ রয়েছে, সে আর কোনো অন্যান্য ব্যাকটেরিয়ার গ্রোথকে সে হতে দেয় না। তো সেই নদীকে পরিষ্কার করতে হচ্ছে নমামি গঙ্গা প্রজেক্ট, যেটা পৃথিবীর সব থেকে বড় রিভার ক্লিনিং প্রজেক্ট। কেন? অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখছি, দেখো গঙ্গার যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ট্রিবিউটারিজ আর হচ্ছে মেজর ড্যাম অ্যান্ড ব্যারেজ, সেগুলো। তার সাথে সাথে এই যে মোট 784 ড্যাম আছে, 66 ব্যারেজ আছে, হ্যাঁ, আর হচ্ছে এই হচ্ছে সব মিলিয়ে গঙ্গার স্ট্যাটিস্টিক্স। আর গঙ্গার যে দূষণের মাত্রা, যে দূষণের অবস্থা আমরা দেখলাম, বুঝলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের প্রায় 650 মিলিয়ন মানুষের যে জনজীবন, তার সঙ্গে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত এই গঙ্গা নদীর জল এবং সেই জলের যে দূষণ মাত্রা, তার যে পারম্পর্য। তো এই চোখে দেখে আমরা আলোচনার এই পর্ব শেষ করব, এবং ভূগোল পড়ার মূল যে বিষয়টাই সেটাই হচ্ছে যে নদীকে শুধুমাত্র আমরা একটা প্রাকৃতিক প্রবহমান স্রোতধারা এইভাবে না দেখে তার সাথে সাথে হিউম্যান ইন্টারাকশন এবং পারস্পরিক যে প্রভাব, সেটা কোন জায়গায় যাচ্ছে এবং কিভাবে আমাদের দায়িত্বশীলভাবে এই বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা আগামীতে তোমরা এই নদীর সঙ্গে মানুষের যে সম্পর্ক, তার যে প্রকৃত যে অবস্থাটা কি হওয়া উচিত এবং কি হয়ে রয়েছে, সেই বিষয়টাকে অনুধাবন করে সেটাকে ঠিক জায়গায় আনার জন্য যা যা করতে হয় সেই বিষয়টাকে বুঝতে হবে। তা আজকের আলোচনা এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করছি। নমস্কার।